আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আইকি ক্লাসরুম আপনাদের জন্য সর্বদা আরবি ভাষাটাকে কিভাবে বুঝবেন একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে যাবেন। এখানে আরবি গ্রামারের যা দরকার হবে সেগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। তো আপনাদেরকে আরবিকে সহজে কিভাবে আপনাদের কাছে তুলে দেওয়া যায়, কিভাবে আপনি আরবি ভাষাটাকে বুঝতে পারবেন সহজে, তার জন্য কাজ করে যাচ্ছি। তো তারই ধারাবাহিকতায় আমরা শুরু করতে যাচ্ছি ছোট, মানে অলরেডি কিছু কাজ করেছি। তো এটা একটু ভিন্ন স্টাইলে, একটু আরো গবেষণার ফলাফল ভিন্নভাবে আমরা একটু সাজাতে চাচ্ছি। যারা আরবিটা পড়তে পারেন না, যারা বিভিন্ন দেশে থাকেন, বিভিন্ন দেশে থাকেন, কিন্তু একেবারে যে আরবিটা হচ্ছে আন্তর্জাতিক মানের জাতীয় পর্যায়ের যে আরবিগুলো ব্যবহার করা হয়, যে ভাষায় আরবি বই লেখা হয় সেই ভাষার আরবিটা শিখতে চান। টোটাল কথা হচ্ছে শুদ্ধ ভাষার আরবিটা, সেই আরবিটা আমরা কিভাবে পড়বো। এখন কথা হচ্ছে, আমি এখানে একটা জিনিস লিখেছি সূরাতুল ফিল। এখন কোরআন শরীফের ভিতরে যে ভাষাটা ব্যবহার করা হচ্ছে, কোরআন শরীফের ভিতরে যে সকল শব্দ ব্যবহার করা হচ্ছে, আরবদের শুদ্ধ ভাষার ক্ষেত্রেও, বইয়ের যে ভাষা আসে সেই ক্ষেত্রেও এখানে আমরা এই জিনিসটা দেখতে পাই। ঠিক আছে, এইখানের শব্দগুলোই আরবরা ব্যবহার করেন, কোরআন শরীফের এই আরবি ভাষার শব্দগুলো। তো এখন আমরা এখানে কি করব, সেটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা সাধারণ মানুষ আছি, আরবিকে জবরজের ছাড়া অনেক সময় কিভাবে দেখা যায় মাদ্রাসার ছাত্র যারা পড়ে থাকেন তারা কিভাবে জবরজের ছাড়া পড়েন, এবং আরব যারা আছেন আরবরা কিভাবে জবরজের ছাড়া কিভাবে পড়েন, সেই নিয়মটা কি। এখন আমি চাচ্ছি আপনাদেরকে সেই নিয়মটা দেখাবো কিভাবে পড়তে হয়। তবে আমি ব্যাকরণের ডিরেক্ট কোনো জটিল নিয়ম ব্যবহার করব না এখানে। ব্যাকরণ আপনাদের সাথে ব্যবহার করবো, মানে সেটা কৌশলগতভাবে, সেই কৌশলটা আপনি মনে রাখবেন। একটা কৌশলের মাধ্যমে ব্যাকরণটা আপনার হয়ে যাবে, এবং আপনি ব্যাকরণের এইটাকে এইটা বলে, ওইটাকে ওইটা বলে, এই ধরনের বিভিন্ন রকমের সংজ্ঞা যাকে বলা হয় সেগুলো আপনাকে, এটার আবিধানিক অর্থ, সংজ্ঞা ইত্যাদি, এটার নিয়ম এটা, এগুলো কোনো কিছু সে মানে পড়তে হবে না। সেগুলোই আপনি কথার মাধ্যমে পড়বেন, যার এটার প্রয়োগিক ব্যবহার, মানে এটাকে সরাসরি ব্যাকরণটাকে আপনি শিখবেন, কিন্তু সেটা কিভাবে প্রয়োগ করবেন সেই বিষয়টা। তো এ হচ্ছে সেই বিষয়টা। যেমন আপনি আসেন সূরা ফিলের প্রথম ২ আয়াত আমি আপনাদের জন্য করেছি। ঠিক আছে? তাহলে এখানে সেই ২ আয়াত নিয়ে আমরা এখানে এই কাজটাই করব। যেরকম সূরা ফিলের এখানে ২ টা আয়াত দেখতে পাচ্ছি, যে এখানে আমরা জবরজের ছাড়া কিভাবে এই আয়াতগুলোকে আমরা পড়ব, এবং কখন কোন শব্দে কোন অক্ষরে কি ধরনের হবে, এবং শব্দটাকে আমরা কিভাবে চিনব সেগুলো জানার চেষ্টা করব। তো আশা করি এই স্টাইলে যদি আপনারা পড়েন আপনাদের ভালো লাগবে, এবং আপনারা এগুলোর প্রতি আগ্রহ হবেন। এই কোরআনের ভাষাই, মানে সাধারণ যে আরবি যে ভাষা সেটা একটা আছে, নিয়ম সবই এক, নিয়ম সবই এক। আজকে যে আমরা কোরআনের ভাষার মাধ্যমে শিখতে যাচ্ছি, হ্যাঁ, এরপরে সাধারণ প্রচলিত যে আরবি ভাষা শেখানো এই একই নিয়ম হবে, যদি ব্যাকরণের মানে ভাষার যদি যে নিয়ম সেটা মেনে চলে, ভাষার প্রকৃত নিয়ম মেনে চললে শুদ্ধ ভাষা, তাহলে এই নিয়মে আপনি পড়তে পারবেন। আরবদের যে লিখিত শুদ্ধ ভাষা সেটা কিন্তু এই নিয়মে হবে। ঠিক আছে? কথার ভাষা সেটা ওরকম হতে পারে, বাংলাদেশ ভাষা যেরকম আঞ্চলিক ভাষা এক একটা এক এক জায়গায় এক এক রকম, যেরকম ঢাকার ভাষা একরকম, নোয়াখালী ভাষা একরকম, বরিশালের ভাষা একরকম, রাজশাহীর ভাষা একরকম, রংপুরের ভাষা এক, মূলত বাংলায় কিন্তু যখন লিখে শুদ্ধ ভাষায়, লিখিত ভাষা কিন্তু তখন শুদ্ধ হয়। ঠিক আরবিরও লিখিত ভাষা শুদ্ধ, সে ভাষাগুলো আপনি সহজে পড়তে পারবেন। ঠিক আছে? তো আসেন আমরা শুরু করি, কথা না বাড়াই, অনেক বলে ফেললাম। তো একটু দেখেন যে আমরা এখানে লিখে রেখেছি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি বলবেন যে ভাই আপনি যে লিখলেন এখানে আপনি ধাপ ধাপ করে বলে ফেললেন, কখন কোনটা যে আপনি তো এটা মুখস্থ করেছেন, কোরআন শরীফে দেওয়া আছে। এখন কথা হচ্ছে কোরআন শরীফে কিভাবে দিচ্ছেন, জবরজের তো আল্লাহ তাআলা দেননি, দিচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রায় ৩০০ বছর পর ইনি একজন আসছিলেন, এই একজন মহান ব্যক্তি উনি। এই সময় ওনার আমলে এই জবরজের গুলো দেওয়া হয়েছে, কিন্তু কখন কোনটায় জবর হবে, কখন কোন জের হবে, হ্যাঁ, কেন জের হবে, কি কারণে জের হবে, জবর জের পেশ হবে, এই নিয়মগুলো কিন্তু আহ, ইসলামের যে সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় থেকে যায়েদ বিন ইবনে সাবিত উনি এই ব্যাপারটা শুরু করেন। ওনার প্রথম খিলাফতের সময় এই নিয়মগুলোকে উনি অনুমোদন দেন এবং এটা শুরু করেন, কারণ মানুষ এই তখন এই আরবি ভাষাকে ভুলভাবে বলতেন এবং ভুলভাবে পড়তেন, এক এক জায়গায় এক এক রকম ভাবে জবরজেরের মাধ্যমে ভুলভাবে পড়ার কারণে অর্থের ভিন্নতা হতো, যার ফলে মানুষের মধ্যে একটা ভিন্নতা সৃষ্টি হতো। এই ব্যাপারটাকে একেবারে পার্মানেন্ট করার জন্য, মানে সার্বজনীন করার জন্য যে নিয়ম প্রচলিত, সেই নিয়মের মাধ্যমে এগুলোতে জবরজেরে। কথা এখনো বলছি, কথা শেষ হচ্ছে না, প্রায় ৩ ৪ ৫ মিনিট হয়ে যাচ্ছে। এখন আপনাদেরকে জাস্ট আপনাদের ইতিহাসটা হালকা জানতে হবে, কেন কিভাবে হলো। এই কারণে আমরা এই নিয়মটাই জানবো,
যে কিভাবে জবর জের দেবো। এখন কথা হচ্ছে শুরুতে এখানে যে একটা আলিফ দেখতে পাচ্ছি, এখানে আলিফটা কি, এখানে আলিফটা কিসের জন্য আসছে, এখানে আলিফ কেন ব্যবহার করব, কোরআন শরীফের ব্যাপারে আছে, কি কারণ হতে পারে আলিফ ব্যবহার করার। এমনিতেই দেখেন আরবি ভাষাতে আমি একটু নিচে খালি রেখেছি এর জন্য, কারণ এই বাক্যটা মূলত হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে, এটাও একটা প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে। আমরা যাকে আয়াত হিসেবে ফাইনাল একটা ফোঁটা দিয়ে বুঝাই, ঠিক না, এরকম একটা ফোঁটা দিয়ে বুঝাই, এরকম একটা ফোঁটা দিয়ে বুঝাই। এটা হচ্ছে এক, আর এটা বলি আমরা দুই। মূলত এই আয়াত, এই যে আয়াতগুলো দেখছি এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। সেই প্রশ্নবোধক বাক্যটা কিভাবে আরবিতে প্রশ্নবোধক তৈরি করা হয় সে নিয়মটা আমরা একটু জানলেই হয়ে যায়। তো আসুন, যে আরবিতে প্রশ্নবোধক এর শব্দ ডাইরেক্ট কি কি অর্থে প্রশ্ন করার জন্য, আরবিতে প্রশ্নবোধক শব্দ অনেক আছে, ঠিক আছে। এখন এক একটা এক এক রকম ভাবে সেটা বিভিন্ন রকম আছে, সেগুলো আস্তে আস্তে আমরা ডিরেক্টলি শিখবো, ঠিক আছে। এগুলো প্রয়োগের মাধ্যমে শিখবো, আমরা ওই ব্যাকরণ ধরে ধরে শিখবো না, ঠিক আছে। আমরা ডাইরেক্ট এখানে শিখবো কিভাবে। এবার আসেন, যেরকম আরবিতে দুটো আছে, ঠিক আছে, প্রশ্নবোধক শব্দ দুটি আরবিতে। আমি এখানে না লিখে আমি তো মুখে বলছি, আপনারা এখন তো সবাই সিনিয়র পারসন, আপনারা বুঝবেন। হ্যাঁ, তো এখন দেখেন আরবিতে প্রশ্নবোধক শব্দ দুটি, একটা হচ্ছে আলিফ, হ্যাঁ, আলিফ জবর আ, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে হাল। হ্যাঁ, এই যে হাল, এই দুটো দ্বারা কোনো কিছু, কোনো একটা বাক্যকে প্রশ্ন করা হয়। হ্যাঁ, আরেকটা আবার এখানে বলা আছে কাইফা, এটাও আরেকটা প্রশ্ন, সেটার ক্ষেত্রে আলাদা ভিন্ন রকম বিষয়। কিন্তু কি ডিরেক্টলি আপনি কি অর্থে, এই যে কি অর্থে, যদি আপনি শুধুমাত্র কি অর্থে, হ্যাঁ, ব্যবহার করতে চান, তাহলে হাল অথবা আ, হাল অথবা আ, এই দুটো শব্দ ব্যবহার করতে হবে। এটাকে বলা হয় ইস্তেফহাম। প্রশ্নবোধক যে ওয়ার্ডগুলো হয় আরবিতে এটাকে বলা হয় ইস্তেফহাম। তো এই দুটো শব্দের মাধ্যমেই প্রশ্ন করা হয় শুধুমাত্র কি অর্থে, শুধুমাত্র কি অর্থে। তাহলে এখন এখানে আলিফ ব্যবহার করছি, সেই দুটো অক্ষর মানে দুটো শব্দের ভিতর থেকে বা দুটো হরফের ভিতর থেকে, দুটো অক্ষরের এই কি ব্যবহার করার জন্য আলিফ ব্যবহার করছেন, ঠিক আছে, বা হামজা ব্যবহার করছেন। এখন এই হামজাটাকে বলা হয় আলিফে হামজাতুল ইস্তেফহাম। কি বলা হয়? হামজাতুল ইস্তেফহাম, মানে প্রশ্নবোধক হামজা, যে হামজা দ্বারা প্রশ্ন করা হয় তাকে হামজা বলা হয়। আচ্ছা ঠিক আছে, গেল, ভালো কথা। তাহলে এই বাক্যটাকে প্রশ্ন করার জন্য বাক্যের শুরুতে নিয়ে আসছে। আর হামজাটা সবসময় কখন এই মানে প্রশ্নবোধক এর হামজাটা, প্রশ্নবোধক এই হামজাটা কোথায় বসবে? একেবারে বাক্যের শুরুতে। নিয়মটা খেয়াল রাখবেন। আমরা কিন্তু গ্রামার শিখাচ্ছি কথার মাধ্যমে, আপনার এটা গ্রামার শিখাচ্ছেন ইস্তেফহামের এই শর্ত, এটা না, ব্যবহারটা ডিরেক্ট শিখেন। ইস্তেফহামের হামজা সর্বদা বাক্যের শুরুতে বসবে। হাল এটাও বাক্যের শুরুতে বসে, অথবা মাঝের মধ্যে, বাক্যের মাঝখানেও বসে, ঠিক আছে। আপনি এখন আরবি ভাষায় কথা বলতে চান, এটাকে সবসময় বাক্যের শুরুতেও ব্যবহার করতে পারবেন, বাক্যের মাঝেও ব্যবহার করতে পারবেন, কিন্তু হামজাটাকে আপনি সর্বদা শুরুতে ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে যদি এই হামজাটাকে ব্যবহার করেন, এই হামজা সবসময় জবরযুক্ত হবে। ইস্তেফহামের হামজাটা কি হবে? সবসময় জবরযুক্ত হবে। তাহলে দেন এখানে জবর আ, অর্থ কি, তাহলে এটার অর্থ কি, কি হলো? এখন কি প্রশ্ন করছেন আপনি সেটা দেখেন। এই যে লাম দেখতে পাচ্ছেন, ঠিক আছে, লাম, এখানে জবর এবং এখানে সাকিন হবে কেন? দেখেন, এখানে জবর এবং সাকিন হবে কেন? আরবি ভাষায় কিছু শব্দ আছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে ফিক্সড, এটা একেবারে পার্মানেন্ট। এই শব্দটা জন্মই হয়েছে এভাবে, আরবি ভাষাতে জন্মগতভাবেই শব্দটা এভাবে আরবরা ব্যবহার করেছেন, এর কোনো পরিবর্তন নাই। এখানে লুম কেন বললেন না, লিম কেন বললেন না, বলতে পারেন না? না, এখানে আরবরা যখন এই ভাষাটাকে তৈরি করেছেন, লাম এই এই শব্দ, এই মানে এই হরফ, এটাকে আরবরা বলে কি প্রিপোজিশন বা হরফ, মানে নেগেটিভ সাইন, এটাকে ব্যবহার করা হয় নেগেটিভ সাইনের জন্য, ঠিক আছে। লাম, এই নেগেটিভ সাইনটা এটা একেবারে ফিক্সড, এই কারণে লামে জবর দিতে হবে এবং মিমে সাকিন করতে হবে, এটা একেবারে ফিক্সড শব্দ। দেখেন আপনি প্রতিটা হরফে জবরজের কি হবে সেটাও আপনি শিখে যাচ্ছেন। তাহলে কি নাকি, এখন কি হলো? আলাম, না কি অর্থ হলো আলাম নাকি, মানে আলাম অর্থ নাকি। এরপরে দেখেন এখানে হচ্ছে তা র। এখন যদি আপনাকে একটু এই জায়গাটা ব্যাখ্যা করি, হ্যাঁ, যে তুমি কি দেখোনি, অর্থ হবে কি তুমি কি দেখোনি। আচ্ছা, এই জায়গাটা কি? আচ্ছা, এই জায়গাটা একটু আমরা ব্যাখ্যা করি, হালকা একটু বুঝি, যেহেতু আমরা বুঝতে আসছি। কেন জবরজের পেশ দিব আমরা এটাকে, তাতেও কেন জবরজের পেশ দিব, রতেও কেন জবরজের। দেখেন এই যে তারাটা দেখেন না, তা মূলত আমি যদি এখানে লিখি, তাটা ছিল
এর সাথে কি কি ছিল জানেন? র ছিল, হামজা ছিল, ইয়া ছিল। হুম হুম এটা এরকম ছিল। এই তিনটা মিলে এটা হয়েছে এরকম, তা র আ ইয়া। ঠিক আছে, এটা তার এরকম হয়েছে শব্দটা মূলত। তার আয়ু, এটা এরকম হয়েছিল, জবরজের দেওয়ার পরে তার আয়ু হয়েছে। এখন এই তার আয়ু থেকে শুধুমাত্র এখানে দেখা যাচ্ছে এই শুরুর তাটা আছে, তাতে শুরুতে জবর দিয়েছে। কেন জবর দিয়েছে? প্রশ্ন, কেন জবর দিয়েছে? আপনি কেন এই প্রথম তাতে জবর কেন দিবেন? এই তাটাতে আপনি কেন জবর দিবেন? কারণ হচ্ছে আরবি ভাষার সরফ, যেটাকে বলি আমরা মিজান ও সরফ, অর্থাৎ যেটা দিয়ে শব্দ গঠন করতে হয়, অর্থাৎ আরবি যে ভার্ব, আরবি যে ফেইল গুলো গঠন করতে হয়, সেই ফেইল গঠন করার নিয়ম আছে দুটো। সে একটাকে বলা হয় মারুফ আর একটাকে বলা হয় মাজহুল। মারুফ কি, মাজহুল কি? মারুফ এর কাজ হচ্ছে কোনো একটা শব্দ গঠন, যখন আরবি একটা ভার্ব গঠন করবে, সেই ভার্ব গঠন করার সময় সেই ভার্বের কর্তাকে যদি জানা থাকে, সেই ভার্বের কর্তা কে হবে, সেই ভার্বের কর্তা কে আমি হব না আপনি হবেন না সে হবে, সেগুলো যদি জানা থাকে, কর্তা সম্পর্কে ধারণা থাকে, ভার্বের কর্তা সম্পর্কে যদি ধারণা থাকে, এরকম একটা আরবি ভাষার নিয়মটা এরকম। আরবি ভাষার কর্তা এবং ভার্ব একসাথে থাকে। যদি কর্তা জানা থাকে তাহলে এই যে কর্তা চিনানোর জন্য শব্দের প্রথম হরফে জবর দিতে হয়। এখন বলতে পারেন ভাই বা স্যার এটা কোন ক্ষেত্রে? দেখেন, এই নিয়মটা হচ্ছে দুটো ক্ষেত্রে। আপনি এই শব্দটাকে যখন আপনি অতীতকালে চলে যাবেন, অতীতকালে চলে যান, র আয়া, র আয়া, ঠিক আছে, প্রথম অক্ষরে আপনি জবর দিবেন। যদি মারুফ, যেটাকে বলছি মারুফ মানে কি, কাজের কর্তা জানা আছে, এই ভার্বের কর্তা জানা আছে। হ্যাঁ, কে করবে এই ভার্ব, মানে এই ভার্বটার কাজ কে করবে, এই ক্রিয়ার কাজটা কে করবে তার কর্তা জানা আছে, তাহলে প্রথম অক্ষরে জবর, দ্বিতীয় অক্ষরে আপনি জবর জের পেশ এই তিনটা দিতে পারেন। এটা একটা নিয়ম আছে, বাব অনুসারে বলা হয় সেটা। এবং শেষ অক্ষরে আপনি জবর দিতে হবে, মাস্ট বি, কারণ অতীতকাল বোঝাতে হবে যে এই শব্দটা অতীতকাল বোঝানোর জন্য গঠন হয়েছে, এরকম একটা নিয়ম আছে। সেই নিয়ম অনুসারে প্রথম অক্ষরে জবর, দ্বিতীয় অক্ষরেও জবর, তৃতীয় অক্ষরও জবর, মাঝখানের অক্ষরটা জবর জের পেশ, তিনোটার যে কোনো একটা দিতে হয়। এটা কারণ বাব নামক একটা বিষয় আছে সেটার কারণে। আচ্ছা, তাহলে এটাতে আমরা এখন বর্তমানে জবর দিলাম, তাহলে এটার ক্ষেত্রে প্রথমে জবর হবে। তাহলে এই যে দেখেন র জবর হলো, এখানে র। কিন্তু এখন এইটা থেকে যখন এই যে আবার অতীতকাল থেকে যখন বর্তমান কাল বানালেন না, বর্তমান, এই অতীত থেকে যখন বর্তমান বানালেন, বর্তমান বানানোর কারণে একটা নিয়ম হচ্ছে, যখন আপনি কখন মারুফে গঠন করবেন, কোথায় যার কাজের কর্তা জানা আছে, সেই কাজের কর্তা জানা থাকলে প্রথম অক্ষরে বাব অনুসারে প্রথম অক্ষরে এই শুরুতে যে একটা তা নিয়ে আসেন না, সেই তাটা কি আগে একটু সেটা আর কি জানি। এখানে এই তাটা কি, তা এই তাটা কি, সেই অক্ষর সম্পর্কেও জানবো এবং হরফ সম্পর্কেও জানবো। একটু বড় হলে একটু ধৈর্য ধারণ করেন, শিখবেন শিখার মতো। হ্যাঁ, কারণ এই যে র আয়া মূল অক্ষর ছিল এই তিনটা, এটার সাথে একটা তা যুক্ত হলো, এটার সাথে এই যে তাটা যুক্ত হচ্ছে। আরবি ভাষার অতীতকালের শব্দকে ভবিষ্যৎ বা বর্তমান, আরবি ভাষার অতীতকালের শব্দকে বর্তমান বা ভবিষ্যতে রূপান্তর করার জন্য আরবি ভাষার কি ভার্ব, যেটাকে ফেইল বলা হয়, আরবি ভাষার ভার্ব বা ক্রিয়া, এটাকে ফেইল বলা হয় আরবি ভাষায়। সেই অতীতকালের যে ভার্ব বা ক্রিয়া, হ্যাঁ, বা ফেইল, সেই শব্দটা অতীতকাল থেকে যখন আপনি বর্তমান কালে যাবেন, আরবি ভাষার ভার্বকে অতীতকাল থেকে বর্তমান কালে গেলে চারটি অক্ষর যুক্ত করতে হবে এই অতীতকাল শব্দের শুরুতে। চারটি অক্ষর কি, আতাইনা বলা হয়, আলিফ, তা, হ্যাঁ, আলিফ তা ইয়া নুন, ঠিক আছে, আলিফ তা ইয়া নুন, এগুলো, ঠিক আছে। এখন এই এখান থেকে আলিফ, আলিফ একটা এক ধরনের শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা আমার ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, এক বচন বোঝানো, যে আমি করছি, নুন এটা হচ্ছে আমরা করছি, আমরা বহু বচন ব্যবহার করার জন্য। টাটা ব্যবহার করা হয় ৮ জায়গায়, ৮টা জায়গায়। এর ভিতরে সেকেন্ড পার্সন যারা আছে, সেকেন্ড পার্সনের সকলের জন্য, এক বচন হোক, দ্বি বচন হোক, বহু বচন হোক, স্ত্রী হোক বা পুরুষ হোক, এদের সকলের ক্ষেত্রে টাটা ব্যবহার করা হয়। আবার আরো ২ জায়গায়, সেটা হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সনের স্ত্রীলিঙ্গ যারা হবে, থার্ড পার্সন স্ত্রীলিঙ্গের এক বচনের, দ্বি বচনের ক্ষেত্রে এই তাটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আর ইয়াটা এখানে শুধু এটা হচ্ছে থার্ড পার্সন পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে।
আরবি একটা ভার্বকে 14টা রূপ দেওয়া হয়, সেই 14টা রূপের ভিতরে এই 4টা ব্যবহার করা হয় কি বর্তমান ও ভবিষ্যৎ এর শব্দ গঠন করার জন্য, বর্তমান ও ভবিষ্যতের ভার্ব গঠন করার জন্য। এই একটা সিস্টেম বুঝবেন তো আপনি এখানের এই ব্যাপারটাও বুঝবেন, ঠিক আছে? এই ব্যাপারটা এরকম জাতীয় যত শব্দ আছে আপনি বুঝবেন। তো এখানে এই 4টা দিয়ে ভবিষ্যতের ভার্ব বানানো হয়। অতীতকালের যে শব্দটা থাকে সেই অতীতকালের শব্দের শুরুতে এখানে এই 4টার যে কোনো একটা নিবে। এই অতীতকালের শব্দের শুরুতে 4টার একটা নিয়ে কি করবে? বর্তমান বা ভবিষ্যতের শব্দ বানাবে। এবং ভবিষ্যতে যখন শব্দ বানাবে সেটা কিরকম? যদি মারুফে বানাতে চান, ওই যে মারুফ যার কর্তা জানা থাকে সেটা বানাতে চান, তাহলে শুরুতে এই যে যেটা নেওয়া হয়েছে সেটার উপর জবর একটা দিবেন মারুফ হলে। আর এটা কিন্তু একটা আরবি ব্যাকরণে আরেকটা নিয়ম আছে, বাব অনুসারে চেঞ্জ হয়ে যাবে। এই প্রথম অক্ষরে জবরজেরটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এটা আমরা পরে জানি, জাস্ট একটু মাথায় দিয়ে রাখলাম, বাব অনুসারে চেঞ্জ হয়ে যাবে। তবে সাধারণত নিয়মে, হ্যাঁ, আমরা ব্যাকরণের নিয়ম অনুসারে প্রথম অক্ষরে জবর দিতে হবে। তার মানে এখানে এই কারণে জবর, ব্যাকরণে এটাই বলছে জবর তারা। এরপরে মাঝখানে কি হলো? র সাকিন ছিল কিন্তু এখানে রয় জবর। তাহলে ঘটনাটা কি হলো? রয় কিভাবে জবর আসলো? ব্যাকরণ বলে যে দ্বিতীয় অক্ষরে জবর দিতে হবে, মানে সাকিন দিতে হবে। নিয়ম অনুসারে দ্বিতীয় অক্ষরে সাকিন দিতে হবে, কারণ অতীতকালে সেই এটাকে সাকিন হয়ে যেতে হয়। অতীতকালে যেটা জবর ছিল সেই জবরটা আপনি যে এই 4টা যে অক্ষর যুক্ত করছেন, 4টা অক্ষর থেকে যে একটা অক্ষর যুক্ত করছেন সেই অক্ষরে জবর দিয়ে দিবেন। অতীতকালের জবরটা সে আগের অক্ষর দিয়ে, আর এই যে অতীতকালের প্রথম অক্ষরটাকে সাকিন করে ফেলবেন, মানে জজম দিয়ে ফেলবেন। এটা হচ্ছে নিয়ম, এভাবে মনে রাখেন। এবং মাঝখানে যে হামজা, এই হামজাটা কোথায় গেল? এবং শেষ অক্ষর ইয়াটাতে এবং পেশ, সেই পেশ যুক্ত ইয়াটা কই? সেটাও নাই। আরেকটা বিষয় যে এই ইয়াটা, হ্যাঁ, কেন পেশ হলো? ভবিষ্যৎকালের বর্তমান এবং ভবিষ্যতের শব্দ বোঝাতে হলে সেটাকে যদি নিশ্চিত করতে হয় এই শব্দটা বর্তমান ও ভবিষ্যৎ, সেটা বোঝাতে হলে সর্বশেষ যে অক্ষরটা থাকে সেটাতে পেশ দিতে হয়। আর অতীতকালে যেটা থাকে সর্বশেষ অক্ষর, সেটাতে অতীতকাল বোঝানোর জন্য জবর দিতে হয়। আর মারুফ হলে গঠন করতে হবে, মানে শব্দটা ভার্বটা গঠন করতে হবে প্রথম অক্ষরে জবর, দ্বিতীয় অক্ষরে জবর জের পেশ, তিনটার যে কোনো একটা, ওই যে বলছি সেটা বাব অনুসারে একটা বিষয় আসে, এবং শেষ অক্ষরে জবর। এবং বচন বেদে এটা চেঞ্জ হতে থাকবে, বচন ও লিঙ্গ বেদে এটা চেঞ্জ হতে থাকবে। এরকম 14টা নিয়ম। আচ্ছা, ঠিক এটার ক্ষেত্রে ওই একই রকম। তাহলে এখানে তাটা, এই তাটা আসছে ভবিষ্যৎ বোঝানোর জন্য, সেই তাটা একটু বিস্তারিত হলেও আপনি এইখানে একটা নিয়ম যদি বুঝে যান, কোরআন শরীফে বলেন, আরবি ভাষায় বলেন, যত নিয়ম আছে এইরকম জাতীয় শব্দের, আপনি কিন্তু সারা জীবন মনে রাখবেন। দেখলেই বুঝতে পারবেন কি করতে হবে এখানে, যেখানে জবর পড়বো না জের পড়বো, সেটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? সেই নিয়মটা একটু বললাম আজকে, যে এখানে এই কারণে দেখেন এই শব্দটা বললে আবার এই শব্দটা বুঝতে কিন্তু সময় লাগবে না, কারণ এই শব্দটার পরে তারা, এই শব্দটার পরে ইয়া জাল, ঠিক আছে? এটা আমরা বুঝবো কিভাবে? দেখেন, রটা গেল, ভালো কথা। হুম, র র তো এখন জবর হয়ে গেল। ধরুন এখন কিভাবে জবর হলো? এই যে হামজাটা আছে না, হামজাটার জবরটা এই রয়ের উপরে দিছে, আর হামজাটা কি হয়ে গেছে জানেন? এভাবে, যে তা র ইউ, মানে জবরের বাম পাশে খালি আলিফ, একটা নিয়ম আছে, মাদের হরফ হয়ে যায়, সে মাদের হরফ হয়ে গেছে। আচ্ছা, তো এখন একটা হচ্ছে হামজা, এই হামজাটা শব্দের মাঝে আছে। এখন একটা নিয়ম আছে, আমাদের যারা পাঞ্জেগান্স নামক কিছু বিষয় পড়েছে সেই নিয়ম অনুসারে এই হামজাটাকে বিলুপ্ত করে দিয়েছে, ঠিক আছে? এটা খিলাফে কিয়াস নামক একটা নিয়ম আছে, সেখান থেকে বিলুপ্ত করে দিয়েছে। আচ্ছা, ভালো কথা। এখন এটা বিলুপ্ত করার পরে এরপরে আছে রয়ু, রয়ু, যেখানে আমরা বালাগাতের ভাষায় বলি এটা শব্দতে উচ্চারণে মুখালিফাতুল কিয়াস শব্দটা, মানে না, এটা হচ্ছে মুখালিফাতুল কিয়াস, এরপর গোরাফা, এরপরে আরো আছে যে আরেকটা আছে যে শব্দটা উচ্চারণে কঠিন হয়, এটা আরবিটা খেয়াল নাই। তো সেই আমরা বালাগতের ভাষাটায় সেই জিনিসটা, হ্যাঁ, হয়েছে যেখানে শব্দটা উচ্চারণে কঠিন। এই কারণে আরেকটা বালাগা, মানে আপনার বালাগাতেও একটা নিয়ম আছে, এবং দ্বিতীয়ত পাঞ্জেগাঞ্জের একটা নিয়ম আছে, এটাকে বলা হয় নাকিসিয়া। হ্যাঁ, এটাকে শেষে যদি কোনো শব্দের শেষ অক্ষরে মূল অক্ষর যদি হয় ইয়া, সেটাকে বলে নাকিসিয়া। আর সেই নাকিসিয়াকে আমরা বিলুপ্ত করে দেব পাঞ্জেগাঞ্জের নিয়ম অনুসারে। এটাকে, এই আলিফকেও বিলুপ্ত করে দেব, ইয়াকেও বিলুপ্ত করে দেব, শুধু রাখবো তারও, শুধু রাখবো তারও, ঠিক আছে? এখন আমরা এটা বুঝবো কিভাবে এখানে যে 3টে অক্ষর ছিল, কারণ আমরা জানি আরবি ভাষা সর্বনিম্ন মূল 3টে অক্ষর দিয়ে শব্দ গঠন শুরু হয়। মূলত 3টে অক্ষর দিয়েই একটা শব্দ গঠন শুরু হয়, শব্দ। আর প্রিপোজিশন এখানে 3 4 অক্ষর, 1 অক্ষর 2 অক্ষর, অনেক কিছু দিয়ে হতে পারে। প্রিপোজিশন, কনজাংশন, যেগুলোকে আমরা হরফ বলি,
যেরকম এই যে আলিফটা একটা হরফ, ঠিক আছে? তো এটা একাধিক হতে পারে, একও হতে পারে, সেটা বিষয় না। কিন্তু একটা ভার্ব সবসময় 3 অক্ষর না হয় 4 অক্ষর। 4 অক্ষর খুব কম, কিন্তু 3 অক্ষর বেশি। তো এবার আসেন, তো এখানে এই আলিফকেও বাদ দিয়ে দিলাম, ইয়াকেও বাদ দিয়ে দিলাম, হয়ে গেল কি তাওয়া। এখন তাহলে আমরা বুঝবো কিভাবে এখানে এই যে মূল অক্ষর ছিল সেটা এখন আর আলোচনা বিষয় না। সেটা যদি কেউ জানতে চান আরো বিস্তারিত, তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন, আমরা ইনশাল্লাহ সেই আলোচনাগুলো বিস্তারিত করব। আচ্ছা, তাহলে কি এটা বাদ দিয়ে তারা হয়ে গেল, এই সেই তারা। আর তার মানে এখানে রয়ে কেন জবর আসলো? এই যে আলিফের জবরটা রয়ের সাকিনকে সরাই দিছে এবং আলিফের জবরটা রয়ের উপরে দিয়ে দিয়েছে তারা। অর্থাৎ কি হলো, আতে জবর আসলো ইস্তেফহাম, ওই যে প্রশ্নবোধকের কারণে আলিফে জবর হয়। প্রশ্নবোধক আলিফ সবসময় জবরযুক্ত হয় এবং শুরুতে হয়, ঠিক আছে, বাক্যের শুরুতে হয়। লাম এটা কি আরবরা এভাবেই গঠন করছে, যেটাকে আরবরা যেভাবে গঠন করছে সেভাবে আমাদের পড়তে হবে, এটা হচ্ছে ব্যাকরণের নিয়ম। তাই আলাম, নাকি, এখন অর্থ হবে নাকি তার, তা এখানে তাটা ব্যবহার করা হয়েছে তোমাকে, তুমি, তুমি অর্থে, মানে সেকেন্ড পার্সনের উদ্দেশ্যে এই তাটা ব্যবহার করছে। হ্যাঁ, এই তাটা সেকেন্ড পার্সন এবং এই তাটাকে থার্ড, মানে থার্ড পার্সন স্ত্রীবাচকের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। যেহেতু এখানে তুমি বলছে, এটা এখন নবীকে জিজ্ঞাসা করছেন, তার মানে আলাম তার, তুমি বা আপনি কি দেখেননি, অর্থ হচ্ছে এই। তার মানে কেন জবর জের আসলো বুঝতে পারলেন প্রতিটা হরফে? আচ্ছা, এরপরে দেখেন এই একটা শব্দ কাইফা, কাইফা। আচ্ছা, এই শব্দটাতে আপনি এখন জিজ্ঞাসা করবেন যে স্যার এইখানে কাফে জবর দিলেন, ইয়ায় সাকিন দিলেন, ফায়ে জবর দিলেন কেন? আমি দেখেন ওই একটা কথা বললাম, লাম যে কারণে লাম এভাবে পড়লাম, কাইফাটাও এই একই কারণে মানে এই প্রথম অক্ষর কাফে জবর, ইয়ায় সাকিন এবং ফায়ে জবর। আরবরা এগুলাকে কনস্ট্যান্ট, ফিক্সড, এটাকে জামেদ বলা হয়, ঠিক আছে, স্মুথ জামেদ এবং মাবনি, ঠিক আছে। এটা আরবিতে বলা হয় মাবনি, যেগুলো কনস্ট্যান্ট সেগুলো আনচেঞ্জড। যেরকম আমরা গ্রাভিটেশনাল ফোর্স, জি এর মানটা মাবনি, এরকম বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট মান, পায়ের মানটা মাবনি, ঠিক না, ইয়ের মানটা মাবনি, এরকম আমরা ম্যাথের ভিতরে অনেক পড়েছি না, ফিজিক্সের ভিতরে বিভিন্ন ধরনের টপিক পড়েছি না, যে অমুক অমুক জিনিসটা মাবনি, অ্যাভোগাড্রোর সংখ্যাটা মাবনি, ঠিক না। তো এরকম মানে অর্থাৎ এগুলো কনস্ট্যান্ট, যেটাকে আরবিতে বলা হয় মাবনি। তো এই কাইফাটা আরবরা এভাবেই গঠন করেছে, তাই এটাই তারা জবর পড়েছে, কুইফা পড়ে নাই, কিফা পড়ে নাই, এটাকে পড়েছে কাইফাই, তারা বলেছে এটা হবে কাইফা, ঠিক আছে। এই কারণে আপনার আমার ক্ষমতা নাই যে এটা আপনি কিফা বলবেন অথবা কাউ, মানে কুইফা, হ্যাঁ, কিংবা কুইফু, এরকম বলার কোনো সুযোগ নাই, এগুলো ভুল, আরবদের ব্যাকরণ নিয়ম অনুসারে এটা ভুল। তাই আপনি এখানে এটা যেভাবে আছে সেটা এভাবেই বলবেন, এটাকে বলা হয় কনস্ট্যান্ট বা মাবনি জাতীয় শব্দ, ঠিক আছে। তাহলে কাইফা, তাহলে এতটুকু বুঝলেন, আলাম তারা কাইফা, যে আপনি কি দেখেননি, অর্থটা কিভাবে করেন দেখেন, আপনি কি দেখেননি, এই যে দেখেন কি, এই যে কি, এটার ভিতরে আপনি কি দেখেননি, লাম মানে নি, দেখেননি অতীতকালের দিকে। এই লাম একটা বিষয় বলে দিই, এই লামের পরে সর্বদা ভবিষ্যৎকালের ফেল আসবে, মানে ভার্ব আসবে। এই লামের পরে এই লাম আরো আছে কয়েকটা, লাম, লাম্বা, লামুল আমর, এরপরে এটা আসতে আমরা জাস্ট এটা শিখি, এই লামের পরে সবসময় ভবিষ্যৎকালের মানে ভার্ব আসবে, কি আসবে, ভার্ব আসবে। সেই ভার্বটা, হ্যাঁ, শেষ অক্ষরটা এবং সবসময় সাকিন হবে। কিন্তু এইরকম যদি যদি একটু ঝামেলা হয়, এটাকে মানে আমরা বলি মতাল প্লাস মাহমুজ, এই দুটাকে মিলে আমার গ্রামের ভাষায় বলি জিনসে মোরাক্কাব। আমরা এগুলো এখন আলোচনা করছি না জিনসে মোরাক্কাবের, আমরা জাস্ট সহজে কিভাবে শিখবো, সাধারণ যারা আছি তাদের ক্ষেত্রেও বলছি, এবং যারা স্টুডেন্ট আছি মাদ্রাসায় হোক যেখানে হোক তাদের ক্ষেত্রে আমরা এটা বলছি, যে গ্রামারের অত জটিল টপিকে যাচ্ছি না, একটু তারপরও যেহেতু ভাষাটা অনেক একটা গভীর ভাষা, হালকা পাতলা কিছু আলোচনা করছি। ভিডিও একটু লং হলেও কষ্ট করে শিখুন, একটা দুটো চারটা সিস্টেম শিখবেন, পুরো ব্যাপারটা আপনার ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ, গ্যারান্টি। তো এখন দেখেন আলাম তারা, আপনি কি দেখেননি, কাইফা কিভাবে। এখন আসেন, এখানে আরেকটা ভার্ব ব্যবহার করেছে, ফা আলা, এই যে দেখেন এই ওজনটা মিলে গেছে না, এই ওজনটা মিলে গেছে না, হ্যাঁ মিলে গেছে। তো এখন বলেন তো এই ফা আলা কেন এখানে জবর, তিনটা অক্ষরে জবর দিয়েছি? একটু আগে বলেছিলাম যে এটা যদি মারুফে গঠন করে, অর্থাৎ ভার্বের এই ভার্বটার কর্তা যদি জানা থাকে, কর্তা জানা থাকে, এই ফাআলা তিনি করলো, তিনি করলো, অথচ এরকম না, মানে ফাআলা অর্থ তিনি করলো, কে, আল্লাহ, ফাআলাল্লাহু, আল্লাহ করলেন, সেটা এখানে আল্লাহ শব্দটা লুকায়িত আছে, হুয়া আছে, হুয়া অর্থ আল্লাহ।
তিনি আল্লাহকে নির্দেশ করছেন। যাই হোক, এটা এখন আমাদের আলোচনার বিষয় না, এতটা আমরা করবো না। জাস্ট ফাআনাতে কেন আমি জবর জের দেবো সেটা আমি বলি। যে জবরটা হবে, এটা আমরা অতীতকাল মারুফ, আর অতীতকালের অনেকগুলো প্রকার আছে, তার ভিতর থেকে একটা প্রকার সাধারণ অতীতকাল বোঝানোর জন্য আমরা এই শব্দটা ফা আইন লাম এই তিনটা অক্ষর নিয়েছি সাধারণ অতীতকাল বোঝানোর জন্য। যেরকম পাস্টের আছে পাস্ট ইনডিফিনিটি, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট মানে এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরকম থাকে না, মানে বিভিন্ন ক্লাসিফিকেশন। সেম দ্যাট প্রসেস এখানেও এরকম বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন আছে। আরবিতে থাকে 6টা। এখানে 6টার ভিতরে ফার্স্ট যেটা, প্রথম যেটা, সেটাই হচ্ছে এটাকে বলা হয় মুতলাক। হ্যাঁ, মাদি মুতলাক মানে সাধারণ অতীতকাল। সেই সাধারণ অতীতকালের প্রথম যে শব্দটা বারবার, সেই শব্দটা এভাবে গঠন করলাম। এবং মারুফে, মারুফ মানে যার কাজের কর্তা জানা থাকে, সেটা যদি গঠন করি তাহলে প্রথম অক্ষরে জবর, দ্বিতীয় অক্ষরে জবর, জের, পেশ তিনটেই দিতে পারি, যে কোনো একটা। হ্যাঁ, কিন্তু এখানে জবর হয়েছে কেন? ওই যে বললাম, বাব নামক একটা বিষয় আছে আরবি ব্যাকরণে, সে বাবের কারণে, ঠিক আছে, এই বাবের কারণে এটাই জবর হয়েছে। এবং লামে জবর হয়েছে কিসের জন্য? অতীতকালের জন্য। বুঝতে পেরেছি এতটুকু? তাহলে কি আলাম তারা কাইফা ফাআলা, তার মানে আলিফটা এটা কনস্ট্যান্ট জবরই হবে এবং শব্দের শুরু, বাক্যের শুরুতে আসবে, শব্দের না বাক্যের শুরুতে আসবে। লাম এটা কনস্ট্যান্ট, আর আরবিরা যেভাবে, আরবরা যেভাবে তৈরি করেছেন সেভাবেই হবে। এটাকে আরবরা কি বলে? প্রিপোজিশন বা হরফ, নেগেটিভ হরফ। মানে এরপরে তারা, এটা একটা ভার্ব ছিল, সেই ভার্বটার অনেক ইতিহাস ছিল, সেখান থেকে পরিবর্তন হয়ে শুধু তারা আসছে, এই এভাবে হয়ে শুধু তারাতে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, এখানে আলিফ আর ইয়া এটা বাদ হয়ে গিয়েছে, কেন গিয়ে গেছে সেগুলো আমরা এখানে আলোচনা করছি না, এত ডিটেলস। এরপরে কাইফা, এটাও কি কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা আরবরা এভাবেই গঠন করেছে, সে কারণে কাইফা হয়েছে। এই কাফে জবর দিয়েছে, ইয়াকে সাকিন করেছে, ফাতে জবর দিয়েছে, এভাবেই করেছে। আমি যদি মন মতো করতে চাই সেটা গ্রহণযোগ্য না। হ্যাঁ, আর সেটাই এভাবে এসেছে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকরণ নিয়ম। কিন্তু আল্লাহ তাআলা যখন দিয়েছিলেন, এখন কোরআনকে আল্লাহ তাআলা এরকম জবরজের সহ দিয়েছিলেন না। আল্লাহ তাআলা যখন কোরআন শরীফ পাঠিয়েছিলেন, জবরজের দিয়েছিলেন কিনা সেই ব্যাপারটা কোনো কোরআন হাদিসে নিশ্চিতভাবে কোনো তথ্য দেওয়া নাই। তবে আরবরা পড়তে পারতেন, আরবরা লিখে রাখতেন জবরজের ছাড়া, সে সময় ব্যাপারটাও আছে সাহাবায়ে কিরামরা। কিন্তু এই জবরজের ব্যাপারটা এই আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে, ওই যে শুরুতে বললাম, উনি এসে এই আরবি ব্যাকরণের নিয়মটা চালু করেন। এরপরে হাজ্জাজ বিন ইউসুফ এসে এগুলোর সাথে জবরজের ব্যবহার করেন, ঠিক আছে, আরবি ভাষার সাথে, কোরআন শরীফের সাথে জবরজের ব্যবহার করেন, যে কোনখানে কোনটা হবে, ঠিক আছে। কিন্তু এর আগে কিভাবে পড়েছিলেন সেই ব্যাপারটা তারাই ভালো বুঝতেন, কিন্তু না হয় তারা কিভাবে এই নিয়ম পদ্ধতি চালু করেন হযরত আবু বকর, ঠিক না, যায়েদ ইবনে সাবিতকে নিয়ে, সেইখান থেকে এটা আসে। এইখান থেকে আমরা এখানে পড়তেছি, সেভাবেই আরবরা এভাবে গঠন করতেছে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, যেভাবে আরবরা কথা বলছে। আচ্ছা, এরপরে দেখেন এই যে রব্বুকা, রব্বুকা, আচ্ছা ভালো কথা, এ রয় কেন জবর দিলেন? প্রতিটা হরফে আপনাকে দেখাচ্ছি যে কেন কোনটা কি হবে। আচ্ছা, এই রব্বুকা, এই রব্বুর মূলত ছিল কি জানেন? রব্বু, এটা একটু আপনাকে দেখেন, আপনি একটু হালকা একটু ধারণা দেই, পুরো বিস্তারিত ব্যাকরণ ব্যাখ্যা করব না। হ্যাঁ, এটাকে আমরা বলি ইদগম, ইলাল। হ্যাঁ, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে, সেটা করব না। দেখেন এই যে রব্বুটা, দেখেন এই রব্বু, এই রব্বুটা ছিল মূলত রবাবা, রবাবা, ঠিক আছে, রবাবা। আচ্ছা, আচ্ছা, এটাকে রবাবু বলে, রবাবু ছিল, ঠিক আছে। এই রবাবু থেকে রব্বু হয়েছে, এটাকে বলা হয় ইদগম। ইদগম কি? এই প্রথম এই দুটি হরফ একসাথে সাকিন হওয়ার কারণে, এই প্রথম হরফ মানে দুটি হরফ একসাথে একই রকম হওয়াতে প্রথম হরফে এই জবরটাকে বাদ দিয়ে, এই জবরটাকে একটা এই প্রথম এই জবরটা বাদ দিয়ে এখানে একটা তাসদীদ ব্যবহার করে এই বাটাকে এই প্রথম বায়ের ভিতরে প্রবেশ করিয়েছে। তার মানে রব্বু হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? রব্বু। আর রতে কেন জবর ছিল? দেখেন, রটা জন্মগতভাবেই জবর পেয়েছিল, রটা জন্মগতভাবেই জবর পেয়েছিল। এখানে অন্য কোনো এই ইয়া ছিল না। আপনার ব্যাকরণের যে আমরা যেটাকে বলি সরফ অংশ, সেই সরফ অংশের ধরাবান্ধা মারুফ মাজহুলের কোনো নিয়ম ছিল না, যে কর্তা জানা বা না জানা এরকম কোনো নিয়ম ছিল না, কারণ এটা ভার্ব না, এটা একটা এই আপনার নাউন, যেটাকে বলা হয় ইসেম, ঠিক আছে। রব, আপনার রব মানে রব। এই যে কাটা কি? কাটা মানে আপনি, আপনি মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাচ্ছেন আপনি। আচ্ছা, এই কাটাকে আপনি কি বলা উচিত ছিল এখানে বাক্যের গঠন অনুসারে?
এই যে এতটুকু এই বাক্যাংশটুকু এটুকু হচ্ছে রব্বুকা, এটা একটা বাক্যাংশ। এই বাক্যাংশটুকু অনুসারে এটা হওয়া উচিত ছিল রব্বু কি। হ্যাঁ, কারণ এই অংশটুকুকে বলা হয় মুজফ, এটাকে বলা হয় মুজফ, আর এটাকে বলা হয় মুজফ ইলাই। মুজফ এবং মুজফ ইলাই নামক একটা বিষয়, মানে দুটো সেম একটা একটা দুটো নাউন একসাথে সম্পর্কিত হয় অ্যাপোস্ট্রফির মাধ্যমে, যেরকম মাই পেন বলি না, এখানে পসেসিভ প্রোনাউন ব্যবহার করেছি। যাই হোক, এটা না করে আমরা যদি ব্যবহার করি লাইটস, হ্যাঁ, ফাদার্স নেম, এই যে ফাদার্স নেম বলি না, অ্যাপোস্ট্রফি ব্যবহার করে যে এস, অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি, কিংবা শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করি যে আমার বাবা, তোমার বাবা, এরকম বলি না। ঠিক এইরকম সম্পর্ক একটা ভার্বকে আরেকটা ভার্বকে সম্পর্ক করার জন্য যে নিয়মটা আরবিতে ব্যবহার করে সেটাকে বলা হয় মুজাফ মুজাফিলাই। সেই মুজাফ মুজাফিলাই নিয়মটা হচ্ছে যে প্রথম যে নাউনটা থাকবে সেই প্রথম নাউনের আলিফ লাম থাকতে পারবে না, প্রথম নাউনের শুরুতে আলিফ লাম থাকতে পারবে না, এবং বহু এই প্রথম নাউনটা এক বচন হোক বহু বচন হোক যাই হোক না কেন, শেষ অক্ষরে সর্বদা কি থাকবে, পেশ থাকতে হবে। শর্ত হচ্ছে যে দুটো এসএম একে অপরের সাথে একটা সম্পর্ক তৈরি করবে, একটা সম্পর্ক জাতীয় ওয়ার্ড তৈরি করবে, সম্পর্ক জাতীয় একটা ওয়ার্ড তৈরি করবে, দুটো এসএম মিলে কম্পাউন্ড ওয়ার্ড, সম্পর্ক জাতীয় কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করবে, মানে একাধিক ওয়ার্ড মিলে যেটা তৈরি করবে সেটা হচ্ছে প্রথম যে নাউনটা বা যে এসএমটা সেটাতে শুরুতে আলিফ লাম থাকতে পারবে না এবং শেষে করে সর্বদা পেশ থাকবে, এবং যার সাথে সম্পর্ক করবে প্রথমে নাউনটা দ্বিতীয় যে এসএম এ মানে দ্বিতীয় যে নাউনের সাথে সম্পর্ক করবে সেই দ্বিতীয় নাউন সর্বদা জেড যুক্ত হতে হবে, সর্বদা জেড যুক্ত হতে হবে। কথা ছিল এটা, তাহলে এখানে হওয়া ছিল রব্বু কি, কিন্তু রব্বু কা কেন, রব্বু কা কেন, এটা হচ্ছে বিষয়। রব্বুটা না হয় এটা বুঝলাম, এটা আরবরা এভাবে ব্যবহার করেছে, ঠিক আছে। রব্বুকা এবং গঠনটা কি ছিল সেটা আমরা দেখলাম, আরবরা রব্বুকা বলেছে, তাই রব্বুকা হয়েছে। এটা একটা নাউন, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা কনস্ট্যান্ট জাতীয় আসে। কিন্তু কাটা কেন হলো, এটা তো কি হওয়া ছিল যে নিয়ম শিখলাম, এটাকে আমরা বলি মুজাফ মুজাফিলাই, যাকে একটা মোরাক্কাব ইদাফি বলি, মানে বাক্যাংশ বলি। হ্যাঁ, সেটা কেন জবর হলো এই কাফে, এখানে তো জের হওয়া উচিত ছিল নিয়ম অনুসারে, জবর হলো কেন? দেখেন, এই যে কাটা আছে না, এই যে কা, এই কাটা জবরই হবে, কাটা জবরই হবে, কাতে জের দেওয়ার কোনো সুযোগ নাই, কাতে কি দেওয়ার সুযোগ নাই, জের বা পেশ দেওয়ার কোনো সুযোগ নাই। কারণটা কি, এখানেও কনস্ট্যান্ট এর নিয়ম, অর্থাৎ যেটাকে মাবনি বলা হয়। আপনি এর শুরুতে যত নিয়ম নিয়ে আসেন না কেন, এই কাজ সবসময় জবর হবে। নিয়ম ছিল জের হওয়ার, কিন্তু তারপরও সেই নিয়মটাকে কি ভায়োলেট করলো, ঠিক না, জবর নিয়ে আসলো। কারণ হচ্ছে এখানে যে কাফ যাকে বোঝাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনার রব, মানে আপনার নবী যেহেতু পুরুষ ছিলেন, তাই পুরুষবাচক শব্দের জন্য কা ব্যবহার করে, কি ব্যবহার করে, স্ত্রীবাচক ব্যক্তিকে বোঝানোর জন্য, স্ত্রীবাচক যারা তাদেরকে বোঝানোর কি। আর রসুল যেহেতু পুরুষ ছিলেন তাই এটাকে কা ব্যবহার করেছে, এক। আর এই যে কা শব্দটা, এটা একটা নাউন, এটাকে আমরা বলি দমির, এটা একটা নাউন। এই নাউনটা মানে দমিরটাকে আবার বলি প্রোনাউন, এটা একটা নাউন, বাট এটা কিন্তু প্রোনাউন, অ্যাকচুয়ালি এটা প্রোনাউন, সেটা একটা নাউনের পার্ট, ঠিক আছে। সেটা আমরা বিভিন্ন গ্রামারে বলি, সেটা আমাদের দরকার নেই। এই কারণে এটা আবার কনস্ট্যান্ট বা ফিক্সড, এটাকে আনচেঞ্জ, এটাকে চেঞ্জ করা যাবে না। এই কারণে এটা জের হওয়ার কথা থাকলেও হবে জবর, বুঝতে পেরেছি। তাহলে রব্বু কা, মুজাফ মুজাফ ইলাইহির নিয়ম থাকলেও হবে রব্বু কা। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তাহলে এরপরে আসেন বি, এই বাটাকে বাটা হচ্ছে একটা প্রিপোজিশন, এটাকে বলি হরফে জার। এটার কাজ কি, এটা কয়েকটা অর্থে ব্যবহার হয়। এখানে একটা অর্থে আসছে, সে অর্থটা আমরা দেখব। আসহাব, সাথে, আসহাব, আসহাব, আসহাবু, এখানে আপনি আলিফ নাও ব্যবহার করে খারা জবর ব্যবহার করতে পারবেন, সাবি। আচ্ছা, এই বাটার একটা নিয়ম বলে দিই। আমরা বাটা আসছে, এটাকে বলি আমরা প্রিপোজিশন। সেই প্রিপোজিশনের কাজ হচ্ছে কি, একটা শব্দের শুরুতে আসবে, কোন শব্দ, সে শব্দটা হবে নাউন, আরবি নাউনের শুরুতে আসবে, আরবি নাউন শব্দের শুরুতে এই প্রিপোজিশন বা, এরকম মোট 17টা, আরো 16টা আছে, তার ভিতর থেকে শুধু বা আসছে, এই বাটা জের যুক্ত হবে, এই প্রিপোজিশনটা সবসময় জের যুক্ত হবে, এবং
এই প্রিপোজিশনটা এসে ওই শব্দের শেষ অক্ষরটাকে সবসময় জের দিবে, এক জের বা দুই জের দিবে। এই প্রিপোজিশনটা শব্দ নাউন শব্দের শুরুতে আসবে, মানে এসএম শব্দের শুরুতে এসে এসএম এর শেষ অক্ষর সবসময় কি করবে, জের দিবে, এক জের বা দুই জের যেটাই দিক দিক। কারণটা কি সেটাও আমরা আস্তে ধীরে জানবো। এখন আসহাবুল, এখানে হচ্ছে আসহাবুন ছিল, ঠিক আছে, এই বাটা এসে আসহাবিল হয়ে গেছে, আসহাবি, ঠিক আছে, আসহাবি। আচ্ছা, এই আসহাবি হয়ে গেল। এখন কথা হচ্ছে আলিফে এটার সাথে কেন হলো, আলিফে কেন জবর হলো, সদে কেন সাকিন হলো, এরপরে হা এর পরে হালিফ আলিফে কেন আসলো। আচ্ছা দেখেন, এখানে আরবি ভাষার কিছু আহ, ওজন করার জন্য, একটার সাথে আরেকটা কম্পেয়ার করার জন্য, একটা শব্দকে আরেকটা শব্দের সাথে কম্পেয়ার করার জন্য কিছু তারা স্ট্যান্ডার্ড মানে কিছু শব্দ ব্যবহার করে। এটা বিশেষ করে হয়ে থাকে আপনার এই নাউনের ক্ষেত্রে। আবার আরবি ভার্বের ক্ষেত্রেও এরকম 43টা ইয়া আছে আপনার, এটা কি বলা হয়, প্যারামিটার আছে, 43টা প্যারামিটার, যাকে যা দ্বারা পরিমাপ করে, যার সাথে কম্পেয়ার করে ওই 43টা প্যারামিটারে ওই আরবি ভার্বগুলোকে হিসাব করা হয়। ঠিক এরকম ভাবে নাউন যেগুলো আছে, আরবি নাউন বা ইসেম, সেগুলোকেও আপনার ওজন করার জন্য বা কম্পেয়ার করার জন্য ওই প্যারামিটারের সাথে তুলনা করা হয়, ঠিক আছে। সেই প্যারামিটার একটা প্যারামিটার হচ্ছে আফআলুন। হুম, আফআলুন, আফআলুন, আফআলুন। দেখেন, আসহাবুন হওয়ার কথা ছিল, আফআলুন এই ওজনে এটাকে ব্যবহার করেছে, ঠিক আছে। হ্যাঁ, আসহাবুল ফি, আসহাবুল, আসহাবুল মানে আসহাবু হওয়া ছিল, কিন্তু এমনি একা থাকলে এখানে আফআলুন হওয়ার কথা ছিল। এখন এটা শুরুতে যখন বা আসবে তখন এটা জের হয়ে যাবে, ঠিক আছে। আসহা এখানে হবে বিল, বিল আফআলি, ঠিক আছে। তাহলে এখানে আসহাবি এই ওজনে আসছে, শব্দটা এক বচন, যাই হোক। হ্যাঁ, এটা পুরুষবাচক, এটা আমরা এত কিছু জানার দরকার নাই। এই সবসময় এই প্রিপোজিশনটা জের যুক্ত হবে, এবং এই ওজনটা, এই যে আলিফে জবর আসছে এই ওজনটার কারণে আফআল, এবং ফাটা এই যে সাকিন যুক্ত দেখছেন, সাকিন হয়েছে এই কারণে এই যে এই ওজনটা আসছে। হ্যাঁ, এই ওজনে আসার কারণে এখানে সাকিন হয়েছে। এবং আল, এখানে আইনের যে জবর, আইনের জবর এবং সাথে একটা খালি আলিফ, এই ওজনের কারণে এখানে এই আইনের এই যে ওজনটা, সেই ক্যাটাগরিটা দেখেন একই ওজনে আছে। এই বাটা বাদ দেন, বাটা বাদ দিয়ে আসহা, হুম, মানে আসহাবু যদি বলেন, তাহলে আফআলু, জেরটা বাদ দেন, তাহলে এই ওজনে আছে। সেখানে শুরুতে বাটা প্রিপোজিশনটা এসে কি করেছে, জের দিয়েছে। আর এছাড়া জের যদি বাদ দেন, শুধু আসহাবুন পড়েন, তাহলে আফআলুন এটার মতো একই রকম ওজনে আসছে। এই কারণে এটা কি হয়েছে, জের হয়েছে প্রিপোজিশনটা, এবং এটা জের দিয়েছে। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের ওজনের ব্যাপারটা, কেন জবরজের হলো, এর এই একটা ওজন। আচ্ছা, ওজনের কারণে জবরজের হয়ে থাকে সেটাও বুঝলাম। আবার আমরা এই যে বাটা এটার সাথে যুক্ত হয়েছে এই লামের সাথে, বিল। আবার আমরা অনেক সময় জানি এই যে আলিফলাম গুলো আছে, আলিফলাম গুলো কি। আচ্ছা, এই আলিফলাম গুলো আমরা এক কথায় বলি একটা মানে অর্থাৎ নাউনকে নির্দেশ করার জন্য ব্যবহার করে মূলত এটাকে আমরা বলি মাআরিফা নাকেরা। হ্যাঁ, এখানে নাউনকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় মূলত। তো শুধুমাত্র নির্দিষ্ট করার জন্য এইটা ব্যবহার করা হয়, যেটাকে বলে মারেফা নাকেরা, অর্থাৎ যেটাকে অনির্দিষ্ট, হ্যাঁ, ইনডিফিনিট। ডিফিনিটের জন্য এই আলিফলামটা ব্যবহার করা হয়, মূলত ইনডিফিনিটের জন্য ব্যবহার করা হয় না। তো এখানে এই যে দেখেন, এই কারণে এই বায়ের সাথে যুক্ত হওয়ার জন্য এই লামে সাকিন দিচ্ছে। আবার আমরা হরফে শামসিয়া, হরফে কমারি এরকম কিছু ব্যাপার বলি। আলিফ লামের সাথে এখানে কমারিয়া হলে লামে কেন আগের শব্দের সাথে পরের শব্দের কোন অক্ষরের সাথে যুক্ত হবে কি হবে না, সেরকম একটা ব্যাপার সেবার আছে, সে আলোচনাটা এখানে আনতে চাচ্ছি না। হ্যাঁ, সেটা আরেক বিষয়। তো এখানে এই লামটার সাথে যুক্ত হলো। এরপরে দেখেন, এটা একটা ফিলুন, ফিলুন হওয়ার কথা ছিল, ঠিক আছে। শব্দটা হয়েছে বিআসহাবিল ফিলি। এখন এই লামে ফাইন নিচে জের, এটা একটা ওজন আছে। এই ফিল, এটা মূল ওজনটা হচ্ছে ফি লুন, ফি লুন। এই ওজনে দেখেন ফিলুন, এখন শুরুতে একটা আলিফলাম যুক্ত করেছে। কেন আলিফলামটা যুক্ত করেছে? যুক্ত করেছে এই ফিলুন শব্দটাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য।
হস্তি বাহিনীর সঙ্গী যারা ছিলেন না, আপনারা হস্তি বাহিনীর সঙ্গের সাথে কিরকম আচরণ করেছিল সেটা বলছে। তো এখানে ফিলটা শুরুতে আলিফ লাম দিয়ে এই যে নাউনটা এটাকে ফিক্সড করেছে এবং নির্দিষ্ট করে বুঝিয়েছেন যে অমুক হাতিরা। আচ্ছা ঠিক আছে, এটা ছিল ফিলুন, সেটাকে ফি লি। কেন লি হয়েছে? এই যে বাটা আছে সেই বাটার কারণে এখানেও লামে জের হয়েছে। আর এই লামটা এই 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 বাটার তো শুধু এই এসএমটা বা এই নাউনটা শুরুতে কাজ করে, এই নাউনটার ক্ষেত্রে কাজ করার কথা, এই সেকেন্ড নাউনের ক্ষেত্রে কেন কাজ করো? আচ্ছা এটাকে আমরা বলি তাবি বা মাতবুআ, অর্থাৎ অনুগামী। পূর্বের যে শব্দটা আছে তার অনুসরণ করেছে, মানে এই আসহাব শব্দটা যে নাউনটা আছে সেই নাউনটার অনুসরণ করেছে এই আল ফিল, এই ফিলটা অনুসরণ করেছে। আর এই নাউনটাকে যেহেতু বলা হয় যার, তাহলে এই নাউনটা মানে এই হরফটাকে বলা হয় যেহেতু যার, বা এই প্রিপোজিশনটাকে বলা হয় যার, এই যার যেই নাউনের শুরুতে আসবে সেই নাউনটাকে বলা হবে আরবিতে মাজরুর। তার মানে এই হরফে যার যার, আর এটা হচ্ছে মাজরুর। এটাকে আপনি মাজরুরের আউয়াল বলতে পারেন, মাজরুরের সানি বলতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আবার এটা আরেকটা বলতে পারেন, এখানে মুজাফ ইলাইহিও বলতে পারেন, নিয়ম আছে। ঠিক আছে, সিফাত মাউসুফের ব্যাপারটা ওটা পরে। তো এবার আসেন, আমরা একটা বাক্য শিখলাম, কতক্ষণ দেখেন ভিডিওটা একটু দেখে নেই। একটা বাক্য শিখতে আমরা প্রায় 40 মিনিট প্লাস করে ফেললাম। তো এই এক বাক্যের ভিতরে এতটুকু কিছু। ঠিক আছে, তো এই বাক্যটা এখন আপনারা অনেক সহজে বুঝে যাবেন। আপনাদের সাথে খুবই সহজে আলোচনা করবো। আপনারা এখন বলতে পারবেন, এটাও যেহেতু প্রশ্নবোধক বাক্য, হালকা একটু আলোচনা করব, বেশি না। যারা বুঝতে চান একেবারে গভীর থেকে তাদের জন্য প্রাথমিক আলোচনা করলাম, আমি এতটা ডিপে যাইনি। এতটা ডিপে গেলে এই একটা আয়াত নিয়ে আলোচনা করতে গেলে আপনার ঘন্টা 2-3 পার হয়ে যাবে, আপনাদের এতটা ধৈর্য হবে না। তো আসেন, এখন বুঝলাম যে আলিফে জবর হলো এটা প্রশ্নবোধক, লাম হচ্ছে এটা কনস্ট্যান্ট, তারাও এটা একটা বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে আসছে, কাইফা এটা কনস্ট্যান্ট, ফাআলা এটা একটা নিয়ম মেনেছে যেটা মারুফ বলা হয়, এবং এটা সাধারণ অতীতকাল। এবার রব্বুকা এখানে একটা নিয়ম ছিল মুজাফিলাইয়ের, মানে একটা ইসে মানে একটা নাউন আরেকটা নাউনের সাথে সম্পর্কিত হওয়া অ্যাপোস্ট্রফির মাধ্যমে, সেরকম যেটাকে বলা হয় সম্পর্কিত দুটো নাউন হয়ে একটা হয়েছে। এবার বি এটা বাটা হরফে যার, এরপর আসহাবি এখানে কেন কি জবর হয়েছে, সেখানে কেন কি হয়েছে, বিস্তারিত আপনি বুঝেছেন। এবং অর্থটা কি? প্রশ্নবোধক। আপনি কি দেখেননি কিভাবে করেছিল? রব্বুকা আপনার রব, আপনার রব কিভাবে করেছিল বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে। এখানে সাথে অর্থ ব্যবহার করা হয়েছে, বা অর্থ সাথে। আমরা বলেছি বার্তায় অনেকটি 12টা অর্থ 15টা অর্থ ব্যবহার হয়। এখানে হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিল আপনার রব। আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিল? তার মানে এরকম নিয়ম কানুন জানা থাকলে আপনি অ্যাকচুয়াল অর্থ উঠাতে পারছেন এবং অ্যাকচুয়াল ভাবে আরবিটাও বলতে পারছেন। ঠিক এভাবে আরবি ভাষা এরকম হয়, কোরআন দিয়ে বলেন আর আপনি সাধারণ যে আরবি ভাষা বলেন সে একই। তাহলে এবার আসেন, এই আলিফে কেন জবর, এটাও প্রশ্নবোধক, ওই একই নিয়ম, এখানে যে নিয়ম সেই নিয়ম। এই লামেওতে একই একই নিয়ম। এটাই আসেন ইয়াজ আল, ইয়াজ আল, এখানে একটা নিয়ম কি বলেছিলাম, যে এই লামের পরে সর্বদা বর্তমান বা ভবিষ্যৎকালের যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলো আসবে। এই লামের পরে সর্বদা বর্তমান বা ভবিষ্যৎকালের যে ভার্বগুলো হয় সেই ভার্বগুলো আসবে, এবং অর্থটা অতীতকালের দিকে ফিরিয়ে দিবেন। অর্থটা কোন দিকে ফিরিয়ে দিবেন? এখানে অতীতকালের দিকে ফিরিয়ে দিয়েছেন। বর্তমান ভবিষ্যতের শুরুতে লাম আসার কারণে অর্থ কোন দিকে চলে যায়? অতীতকালের দিকে চলে যায়। অস্বীকার বুঝায়, অস্বীকার। মানে অস্বীকার বোঝানোর জন্য এই লামটাকে ব্যবহার করা হয়। তো ইয়াজআল, এই লামের কাজ কি? লামের কাজ হচ্ছে এটা শেষে ইয়াজআলু হওয়ার কথা ছিল, কি হওয়ার কথা? এখানে পেশ হওয়ার কথা ছিল শেষ অক্ষরে, কারণ আমরা জানি ভবিষ্যৎকালে শেষ অক্ষরে কি হয়? পেশ হয়। এবং এটা যদি মারুফ হয় তাহলে প্রথম অক্ষরে কি হয়? জবর হবে। দ্বিতীয় অক্ষর সাকিন, প্রথম এই যে আলামত যেটাকে আমরা বলছিলাম, যেটা ভবিষ্যৎ বোঝানোর জন্য চিহ্ন ব্যবহার করা হয় চারটা, সেই চারটা চিহ্নের ভিতরে ইয়াটা ব্যবহার করা হয়েছে। সেই ইয়াটা থেকে আমরা কি দেব? জবর দিলাম। হ্যাঁ, কি হলে? মারুফ হলে, কাজের কর্তা জানা থাকলে তখন। হ্যাঁ, আর কর্তা না জানা থাকলে কি দিব? পেশ দিব। হ্যাঁ, এবং দ্বিতীয় অক্ষরকে, মানে যেটা প্রথম অক্ষর ছিল মূল অক্ষরে, যা আলা মূল অক্ষর ছিল, সেটাকে আমরা দ্বিতীয় অক্ষর বলছি এখানে বোঝার ক্ষেত্রে। দ্বিতীয় অক্ষরকে আমরা সাকিন মানে জজম দেব। এবং এই যে মাঝখানে যে অক্ষরটা দেখতে পাচ্ছি আইন, এটাকে আমরা বলি আইন কালিমা বা দ্বিতীয় হরফ বা 3 নম্বর অক্ষর। এই শব্দ অনুসারে 3 নম্বর অক্ষরে এখানে জবর জের পেশ যে কোনো একটা দিতে পারি, কিন্তু এখানে জবর কেন? এটা হচ্ছে ওই যে বলেছিলাম বাব নামক একটা বিষয় আছে আরবি ব্যাকরণে, সেই নিয়ম অনুসারে এখানে জবর হবে। ঠিক আছে, এবং শেষ অক্ষরে
এই লাম এসে শেষ করে জজম দিবে। ক্লিয়ার? আচ্ছা, এ হচ্ছে আল্লাহ, এই হচ্ছে এতটুকু জবর জেরের নিয়ম, প্রত্যেকটা হরফে আমরা শিখলাম। তার মানে আমি কি করিনি, এখানে জাল অর্থ কি হবে, সে কি করেনি, মানে এখানে জাল, সে কি করেনি প্রশ্ন করেছে আল্লাহ তাআলা। কাইদা হুম, কাইদা মানে কি তাদের ষড়যন্ত্র, কাইদা, কাইদা হুম। স্যার এখানে আপনি বলতে পারেন স্যার এখানে কাইদাতে কেন এরকম জবরজের পেশ হলো, সাকিন হলো? দেখেন এই কাইদা, কাইফা যে নিয়মে আছে এই ওজনেই কাইদাটাও আসছে, একই, এটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এরকম কিছু কিছু শব্দ আছে গঠনগতভাবে গঠনই হয়েছে এই ওজনে, গঠনই হয়েছে এভাবে আরবে। এই কারণে এইরকম কিছু জাতীয় ওজন আছে, মানে এই ওজনগুলা মানে প্যারামিটারের সাথে মিল রেখে এই শব্দগুলোকে গঠন করেন আরবরা। ওই প্যারামিটারগুলোর সাথে এটা একটা সাদৃশ্য রেখে এই ব্যাপারটাকে আমরা শব্দ, এই মানে শব্দ মানে ওয়ার্ড ফরমেশন যেটাকে বলা হয়, এভাবে করেই তারা করে থাকে। ঠিক আছে, তাহলে এইটার সাথে এটা একই। তাহলে এটা হচ্ছে প্রশ্ন করার জন্য, আর এটা হচ্ছে ষড়যন্ত্র বোঝানোর জন্য। ঠিক আছে, এটা প্রশ্নবোধকের জন্য না। কাইদম ষড়যন্ত্র কি, কাই দু হওয়ার কথা ছিল, ঠিক আছে, এখানে দু হওয়ার কথা ছিল, এখানে পেশ, কিন্তু এখানে পেশ হলো না, পেশ না হয়ে জবর হয়েছে। কেন হয়েছে পরে, হুম। দেখেন এটা একই, কিন্তু এখানে জবর হওয়া, এখানে জবর হবে না, এখানে হবে মূলত পেশ, আর এখানে হওয়ার কথা ছিল মিমে জের, মিমে জের শেষ অক্ষরে জের, এখানে এই নিয়মটা হয়েছে। রব্বুকা, এই যে মুজাফ মুজাফলে একটা এসএম আর একটা এসএম, তাহলে এখানে একটা এসএম, তাহলে এখানে কাইদায় জবরটা হয়েছে কি, জবরটা হয়েছে এই যে এটার কারণে। আমরা এটাকে বলি মাফ, এই পরের অংশ এটা ফেইল, মানে আরবি ভার্বের পরে ফেইল ফাইল একসাথে আছে, যেহেতু মারুফে আছে, হ্যাঁ। এবং পরবর্তীতে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এটা দুটো এসএম মিলে একটা হয়েছে কি, শব্দাংশ হয়েছে, যেটাকে আমরা মুজফ মুজফিলাই বলি। এবং এটা শেষে এই মিমটা, এটা কনস্ট্যান্ট, এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা মাবনি বলা হয় কনস্ট্যান্টকে। এটা আপনার একটা এসএম, কিন্তু কিরকম এসএম, প্রোনাউন জাতীয় এসএম, এটা এভাবেই থাকবে। ঠিক আছে, তাহলে তাদের ষড়যন্ত্র, সে কি করেনি মানে আল্লাহ কি করেনি তাদের ষড়যন্ত্র, আল্লাহ কি তাদের ষড়যন্ত্র নস্যাৎ করেনি, এটা বলেছে। এই দেখেন এই যে ফি, এই যে ফি, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এটা কি একটা প্রিপোজিশন। এই যে এখানে যে কাজে আসছে বাটা, জের দিয়েছে শেষ অক্ষরে, এখানেও এই একই কাজ করবে। তাও লিল, লি, তাও লি, লি, এই যে ফিটা এসে এইটার শুরুতে, এটাকে বলা হয় হরফে জার, আর এটাকে বলা হয় হরফে জারের মাজরুর। তাহলে এই ফিটা, এই শব্দটা, এটা একটা নাউন, এই নাউনের শুরুতে এসে শেষ অক্ষরে জবর দিয়েছে। ঠিক আছে, দেখেন এই এক লাইন বুঝতে পারলে এক লাইন কত সহজ। ঠিক আছে, এটা অল্প সময় লাগলো, ঠিক আছে, 2-4-5 মিনিট। তাহলে দেখেন, তাহলে এই যে আবার একটা শব্দ তাবলিল, এই শব্দটা আপনি আবার কিভাবে তৈরি করলেন। এখন একটা আমাদের আরবি ব্যাকরণের নিয়ম আছে, এটাকে আমরা বলি বাবে তাফঈল, বাবে তাফসির, ঠিক না, এরকম বলি না, তাকরিম, অনেক কিছু বলি না। এই ওজনে তাফঈলের ওজনে, সেই তাফঈল নামক যে শব্দটা আছে, যে ভাবটা আছে আমরা ব্যবহার করি, যে প্যারামিটারটা ব্যবহার করি ভাবকে ওজন করার জন্য, সেইভাবে তাফঈলের ওজনে এটা তাদলিল হয়েছে। এটা একটা ইসম, তাফঈলটাও একটা প্যারামিটার, এটা মূলত ভার্বের একটা প্যারামিটার, কিন্তু সেখানে ভার্বটাকে আবার ফাআলা এরকম বলে, দাররাসা ইউদাররিসু এরকম বলি, কিন্তু আমরা আলাদা বিষয় সেটা আলোচনা করছেন। কিন্তু তাফঈল সেটা একটা ইসম, সেটা একটা এসএম, কিন্তু সেই এসএম এর ওজনে এটা হয়েছে এবং শেষ করে জমা হয়েছে। তার মানে এখানে কি বলছে, হুম, যে আল্লাহ তাআলা কি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করেননি, ব্যাপারটা এরকম হয়েছে না। এ হচ্ছে বিষয়। তো আমরা এতটুকু বিষয় জানলাম যে কখন কোনটা জবরজের হবে বিস্তারিত। তো এরকম করে আপনারা যদি আরো ভিডিও চান, এরকম আস্তে আস্তে আমি যতটা পারি সংক্ষেপে আলোচনা করার, তারপরও কিছু করার নাই, আপনারাই বলেন আমি কেন বললাম, কারণ আপনাদের এই ব্যাপারটা একটা যারা জানতে চান এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আরো গভীরে জানতে চান, এরপরে এর সাথে যদি সাহিত্যের বিষয়টা নিয়ে আসেন, বালাগাত, আবার যদি নিয়ে আসেন মান্তেক, তাহলে তো কোনো কথাই নেই। তো আপনি আলোচনাই শেষ করতে করতে আমার দিন পার। এই কারণে একজন এই আলেম যারা হন মাদ্রাসায় পড়ুয়া, তারা বলেন যে আমি এই আয়াতের তাফসীর করা শুরু করলে আমার হয়তো রাত, একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ সম্ভব না, কারণ এই ব্যাপারটা অনেক বিশাল। কারণ এই আলিফটা যদি বলেন, আলিফটা অনেকগুলো অর্থে ব্যবহার হয়,
এখন কোন অর্থে এখানে ব্যবহার হয়েছে, কি অর্থে এখানে, মানে অনেক ধরনের অর্থ আছে সাহিত্যের ভাষায়। হ্যাঁ, এরপর এই লামটা এখানে কি উদ্দেশ্যে এই যে আলিফটা এসে এতটুকু অর্থ দিবে, এই বাক্যটার অর্থে কি এমন সম্পর্কের জন্য বোঝাবে, অনেক কথা আসবে। এরপরে ওটাকে বাস্তবতার আলোকে, যেটাকে আবার ওই সাহিত্যের ভাষায় বলে মুক্তাজাল হাল, ও অনুসারে আপনাকে এটাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, অনেক বিষয় থাকে, এই কারণে আলেমরা বলেন যে অনেক বিষয়। আরবি ভাষাটা আসলে অনেক গভীর। আল্লাহ তাআলা তো অনেক ভাষায় এই এত উচ্চাঙ্গ ভাষায়, আমি ইংলিশ, আলহামদুলিল্লাহ আমার ইংলিশে কোনো ঝামেলা নাই। আমি ইংলিশ ভালো বাজি, ভালো পারি এবং বুঝি। আমি দেখো আমার স্টুডেন্টদেরকে পড়াই ইংলিশ, ঠিক আছে? যেহেতু আমি মূলত আরবি ভাষাটা জানি, এবং আমি একজন সায়েন্সের, মূলত একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট, মাদ্রাসা বোর্ড থেকে। তো দেখা যাচ্ছে যে আমি এই ব্যাপারগুলো জানি। আরবি তো আমার কাছে ইজি, যেহেতু আমি মাদ্রাসা বোর্ড থেকে আসা, আরবি ব্যাপারটা পড়াশোনা করেছি। তো সায়েন্স লেভেল থেকে আসার কারণে দেখা যাচ্ছে যে আমি এই সায়েন্সের স্টুডেন্ট গুলাই পড়াই বেশি, মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট পড়াই। তো এর ভিতরে আমি যে বিষয়টা বলবো, ইংলিশ গ্রামারটা আমার কাছে ইজি, ইংলিশ গ্রামারটা তেমন ঝামেলা, ওখানে খুব ইজি, তেমন কোনো কঠিন টার্ম নাই। বাট আরবির ভিতরে কিন্তু অনেক ঝামেলা, কিন্তু আবার খুবই সহজ একবার ধরতে পারলে। একটু সময় দিতে হবে। এই কারণে আপনারা যদি একটু মনোযোগ দেন, আপনাদের যে এরকম আরো প্রয়োজনীয় ভিডিও দরকার হয় আপনারা জানাবেন, অবশ্যই আমি আপনাদের জন্য সে সকল ভিডিও তৈরি করব। তো আজ এই পর্যন্তই, পরবর্তী দেখাবো। আসসালামু আলাইকুম।